রাষ্ট্রপতি সাক্ষাৎকার দিয়ে বর্তমান ইউনূস সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন, তাকে অপমানের কথা বলেছেন। রাষ্ট্রপতি এভাবে একটি সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন, এটা একটা নজিরবিহীন ঘটনা বাংলাদেশে। এই রাষ্ট্রপতিকে ইউনূস প্রশাসন মব সৃষ্টির মাধ্যমে অপসারণের চেষ্টা করেছিল, সেখানে তার কামিয়াব হতে পারেনি। তফসিল ঘোষণার পর রাষ্ট্রপতির এই যে সাক্ষাৎকার, সেটা এখন চারদিকে আলোচনার সৃষ্টি করেছে, এবং এর প্রতিক্রিয়া কোথায় গিয়ে দাঁড়াতে পারে এসব বিষয়ে আমরা কথা বলবো তাৎক্ষণিক আমাদের বন্ধু সাংবাদিক নজরুল কবিরের সাথে। নজরুল কবির, আপনাকে শুভেচ্ছা। অনেক ধন্যবাদ বাড়ি ভাই। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত এবং সংক্ষুব্ধ মনে আজকে এই মুহূর্তে অন্তত আপনার সামনে কথা বলতেছি, কারণ আপনি ইতিমধ্যে যে প্রসঙ্গটির কথা বলেছেন, বাংলাদেশে এই ধরনের ঘটনা নজিরবিহীন। সাধারণত সামরিক সরকারদেরকে আমরা দেখেছি, অর্থাৎ যারা পরবর্তীতে সামরিক শাসন জারি করেছে বা সামরিক সরকার যারা, তারা রাষ্ট্রপতির সঙ্গে এরকম দুর্ব্যবহার করেছে, অথবা বাংলাদেশের দুইজন রাষ্ট্রপতিকে হত্যা করেছে। কিন্তু একটা সিভিল গভর্নমেন্ট, মানে সিভিলিয়ানরা দের নেতৃত্বে যে গভর্নমেন্ট, এবং যেটা নির্বাচিত সরকার নয়, সেই সরকার একজন নির্বাচিত রাষ্ট্রপতিকে এইরকম অপমান করতে পারে, মানে হিউমিলেটেড এই শব্দটি ব্যবহার করেছেন মহামান্য রাষ্ট্রপতি। এটি এক বিস্ময়কর ঘটনা। জি, ফলে এই যে এত এইরকম একটি ঘটনা ঘটলো, রাষ্ট্রপতি অভিযোগটি কি এনেছেন, তিনি রয়টার্সের কাছে হোয়াটসঅ্যাপে, মানে যদি আমি ভুল না করে থাকি, বাংলাদেশের গণমাধ্যম বিডি নিউজ প্রথম নিউজটি ব্রেক করে, রয়টার্সের এই নিউজটি। অর্থাৎ রয়টার্স কিন্তু এই ইন্টারভিউটি নিয়েছে আরো দুদিন আগে, কিন্তু আজকে এটি তারা প্রতিবেদন আকারে প্রকাশ করেছে এবং এই নিউজটি ক্যারি করেছে বিডি নিউজ প্রথম। ফলে সেইখানে যদি আমি বলি যে খুব বেশি বড় ইন্টারভিউ কিন্তু প্রকাশ করেনি, এবং সেটা বলা হয়েছে যে হোয়াটসঅ্যাপে নেওয়া হয়েছে। কারণটা বোঝা গেল, রাষ্ট্রপতি যখন বলছেন যে এই সরকারের দ্বারা তিনি কিভাবে হিউমিলেটেড হয়েছেন, তিনি একের পর এক উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন যে রাষ্ট্রপতির ছবি রেওয়াজ অনুযায়ী বাংলাদেশের সকল হাই কমিশন ও দূতাবাসগুলিতে ব্যবহৃত হয়। আমরা এই ঘটনার কথা জানি, এমনকি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টাকে চিঠি লিখেছেন, সেই চিঠিরও কোনো রেসপন্স পাননি, এই কথাটিও বলেছেন তিনি। এবং একই সঙ্গে আরেকটি অভিযোগ এনেছেন যে রাষ্ট্রপতির যে প্রেস উইং, সেই প্রেস উইংটি কেড়ে নেওয়া হয়েছে, কোড আনকোড বলছি, শব্দটি বলেছেন কেড়ে নেওয়া হয়েছে, অর্থাৎ এটি বিলুপ্ত করা হয়েছে। সেই রকম কোনো সাংবিধানিক কাঠামো থেকে রাষ্ট্রপতি একটা প্রেস উইং থাকবে বা একটি রেওয়াজ মাফিক বা বিজনেস রুলস অফ বিজনেস অনুযায়ী সেই রকম কোনো জায়গা থেকে না করে সেটা কিন্তু কেড়ে নেওয়া হয়েছে, কথাটি অভিযোগটি তিনি এনেছেন। এবং রয়টার বলছে তারা প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু সেখানে তাৎক্ষণিকভাবে তারা কোনো সাড়া পায়নি তাদের কাছ থেকে। এই বিষয়ে না পাওয়ারই কথা, কারণ যেখানে খোদ রাষ্ট্রপতি চিঠি লিখেছেন পরে 7 মাস ধরে, তার কোনো রেসপন্স পাননি। এবং আরো একই সঙ্গে মহামান্য রাষ্ট্রপতি অভিযোগ করেছেন যে সাধারণত রীতি রেওয়াজ আছে, রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্তের পর সচরাচর 1 মাস 2 মাস বা 3 মাস পর পর, যেহেতু সংসদীয় পদ্ধতির সরকার যখন ছিল, আমাদের বিদ্যমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের হাতে ক্ষমতা অনেক বেশি, ফলে সিমিলার টু প্রধানমন্ত্রী, সিমিলার উপদেষ্টা পরিষদ, সিমিলার টু প্রধান উপদেষ্টা, যদিও এটা নিয়ে নানা বিতর্ক আছে, এইরকম একটি জায়গা থেকে, কারণ এটি অন্তর্বর্তী সরকার, ফলে এইরকম একটি জায়গা থেকেও কিন্তু প্রধান উপদেষ্টা তার সঙ্গে দেখা করেননি, মিনিমাম সৌজন্যের যে জায়গাটা, সেই জায়গাটাও নাই। ফলে তিনি বলছেন যে যেহেতু সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, তাই তিনি আগামী নির্বাচন পর্যন্ত তিনি
কোন মাসের নির্বাচন, কি নির্বাচন সেটি বলেননি। তিনি বলেছেন সর্বোচ্চ তিনি আগামী নির্বাচন পর্যন্ত আছেন, এই নির্বাচনের পর তিনি চলে যেতে চান, অর্থাৎ পদত্যাগ করতে চান, তিনি কুইট করতে চান। কুইট শব্দটি বলেছেন তিনি। এখন আমার এই যে হাফওয়ে থেকে, এবং বলছেন যে হাফওয়ে থেকে তিনি কুইট করতে চান, অর্থাৎ রাষ্ট্রপতির পূর্ণ মেয়াদ পূরণ হওয়ার আগেই তিনি চলে যেতে চাচ্ছেন, এতটাই অপমানিত বোধ করেছেন। এবার আসেন, আপনি দেখেন বাংলাদেশে এই জাতীয় ঘটনা কিন্তু বিরল। আমরা বিচারপতি সায়েমের বঙ্গভবনের শেষ দিনগুলি একটি বই লিখেছিলেন তিনি, এবং সেই বইটি জীবিত অবস্থায় লিখলেও প্রকাশ করেননি, বলেছিলেন তার মৃত্যুর পর যেন প্রকাশ করা হয়। এবং সেটি প্রথমে ইংরেজিতেই লিখেছিলেন তিনি, ইংরেজিতেই প্রকাশ হয়েছিল। বেশ অনেক দিন পর সেটি ইউনাইটেড প্রেস লিমিটেড তারা ইংরেজিতে করেছিল, পরবর্তীতে বাংলায়ও প্রকাশ হয়, বঙ্গভবনের শেষ দিনগুলি নামে। সেখানে আমরা দেখি যে ৭৫ পরবর্তী ঘটনায় জিয়াউর রহমান কিভাবে ক্ষমতা দখল করেন রাষ্ট্রপতিকে পিস্তল ঠেকিয়ে। আমরা ভুলবো না যে প্রায় একই রকম কায়দায় বিনা রক্তপাতে বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি আব্দুল সাত্তারের কাছ থেকে নয়, কিন্তু নির্বাচিত রাষ্ট্রপতিকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিলেন জেনারেল এরশাদ। আজকে এই রাষ্ট্রপতির ক্ষেত্রেও কথিত জুলাই আন্দোলনকারীরা, কথিত জুলাই বিপ্লবী, জুলাই যোদ্ধা, যে নামেই ডাকেন না কেন, তাদের ভাষায় আর কি। মাঝখানে আরেকটা বিষয়, বিএনপি খালেদা জিয়ার বিএনপি রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীকে, আমি সেই জায়গাটা পরে যাচ্ছি একটু, আমি বলবো সেটা আমি বলবো, সিভিলিয়ান গভর্নমেন্টের প্রশ্নে আমি সেটা পরে বলবো। যে সেটা ধরেন যে এই রাষ্ট্রপতির ক্ষেত্রে, মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের ক্ষেত্রে একটি মব, কিন্তু আমরা গণমাধ্যম কর্মী হিসেবে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে জানি মহামান্য রাষ্ট্রপতি যেহেতু সশস্ত্র বাহিনীর প্রধান, তিনি ৩ বাহিনীর কমান্ডার, মূল কমান্ডার, সশস্ত্র বাহিনীর প্রধান হিসাবে ওই তার অধীনস্থ বাহিনীগুলো তখন কিন্তু এই মব ঠেকানোর উদ্যোগ গ্রহণ করেছিল, বিপুল পরিমাণ সেনাবাহিনী বঙ্গভবনে মোতায়েন করার মধ্য দিয়ে। এবং যে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল, কথিত আন্দোলন, সেই আন্দোলন কিন্তু শুরুতেই ভেস্তে গেছে। যে সশস্ত্র বাহিনীর যিনি প্রধান, সর্বোচ্চ ব্যক্তি, যিনি রাষ্ট্রের যিনি প্রধান ব্যক্তি, যিনি কোড অ্যান্ড কোড মহামান্য, যিনি প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টাকেও শপথ পড়ান, যিনি একটি সরকারের মন্ত্রী পরিষদকে বা উপদেষ্টা পরিষদকে শপথ পড়িয়েছেন, আপনি তাকে কোড অ্যান্ড কোড হিউমিলেটেড করছেন, তাহলে অভিযোগটি কতখানি গুরুতর। এই যে রাষ্ট্র কাঠামো, এই রাষ্ট্র কাঠামোর যে একটি বড় প্রতিষ্ঠান, সাংবিধানিক কাঠামোর মধ্যে সংবিধানের প্রথম পদ রাষ্ট্রপতি, এবং চূড়ান্ত বিচারে রাষ্ট্রপতির ক্ষমতা সংসদীয় পদ্ধতির সরকারে যতখানি আছে সেটা কিন্তু মারাত্মক। কারণ তিনি চাইলে যুদ্ধকালীন পরিস্থিতি, দেশের কোড অ্যান্ড কোড আপদকালীন পরিস্থিতিতে অনেক গুরুতর সিদ্ধান্ত নিতে পারেন। চাইলে, কোড অ্যান্ড কোড শব্দটি বলছি। দেশে বর্তমান যেই পরিস্থিতি, সেই রকম কোন পরিস্থিতিতে আমরা কিন্তু মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে কোন ব্যবস্থা গ্রহণ করতে দেখি নাই। অর্থাৎ আমরা জানতেই পারতাম না যে তিনি মহামান্যরা, বরং আমরা অনেক সময় শুনেছি খবরগুলো, কিন্তু তিনি যে এই যে আমি 7 মাসও ধরি, এই যে 7 মাস ধরে তিনি অপমান বোধ করেছেন, অপমান বোধ করেও সংবিধানকে সমুন্নত রাখার জন্য তিনি দায়িত্ব পালন করে গেছেন, এবং তিনি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার্থে দায়িত্ব পালন করে যাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন যে নির্বাচনের পরবর্তী সময়ে তিনি আর থাকতে চান না। যদিও এই যে আজকে তফসিল ঘোষণা হলো, ফেব্রুয়ারির 12 তারিখে যদি নির্বাচনটি হয়েও যায়,
তারপরেও কিন্তু এই রাষ্ট্রপতির মেয়াদ শেষ হবে না। পরবর্তী সংসদ বসে যে রাতারাতি রাষ্ট্রপতি করে ফেলতে পারবে তা কিন্তু নয়, কারণ উনার টেনিউর শেষ হচ্ছে না তখনও। শুধুমাত্র উনার টেনিউর শেষ হওয়ার সময় কিন্তু নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায়, বিদ্যমান সংবিধানের ব্যবস্থায়। এবার আসেন এই গুরুতর অভিযোগের পর নজরুল কবির অনেক দর্শক অনুরোধ করেছেন রাষ্ট্রপতি আসলে কি বলেছেন, হুবহু একটু নিউজটা ওনারা জানতে যাচ্ছেন। আপনি কি পড়বেন? আপনি বলে দেন বিবিডি নিউজ থেকে, আপনার জন্য সুবিধা, কারণ আমি এই মুহূর্তে মোবাইলে থেকে বের করে পড়তে গেলে। রাষ্ট্রপতি কি বলেছেন আমরা আপনাদের সাথে শেয়ার করছি। রাষ্ট্রপতি বলেছেন আগামী ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পর নিজের পদ থেকে সরে যেতে চান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৃহস্পতিবার তিনি এ পরিকল্পনার কথা জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। তিনি বলেন, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে তিনি অপমান বোধ করেছেন। রাষ্ট্রপ্রধান হিসেবে শাহাবুদ্দিন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। এর বাইরে পদটি মূলত আনুষ্ঠানিক। দেশের কার্যনির্বাহী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, 2024 সালের জুলাই আন্দোলন ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে চলে যাওয়ার পর শাহাবুদ্দিনের অবস্থান গুরুত্ব পায়। সংসদ ভেঙে দেওয়ার পর শাহাবুদ্দিনই ছিলেন দেশের শেষ সাংবিধানিক কর্তৃপক্ষ। আওয়ামী লীগ সরকারের আমলে 2023 সালের 24 এপ্রিল 5 বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন 75 বছর বয়সী শাহাবুদ্দিন। রয়টার্স বলেছে, বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপে তাদেরকে এর সাক্ষাৎকার দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, আমি বিদায় নিতে আগ্রহী, আমি এখান থেকে চলে যেতে চাই। নির্বাচন না হওয়া পর্যন্ত আমাকে দায়িত্ব পালন করতে হবে। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব রয়েছে বলেই আমি এ অবস্থানে আছি। রাষ্ট্রপতি বলেন, প্রায় 7 মাস হলো প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তার সঙ্গে কোনো ধরনের সাক্ষাৎ করেননি। তার প্রেস ডিপার্টমেন্ট কেড়ে নেওয়া হয়েছে। বিভিন্ন দেশের দূতাবাস থেকে নিজের ছবি সরিয়ে ফেলার কথাও তিনি বলেন। সব কনসুলেট, দূতাবাস ও হাইকমিশনে রাষ্ট্রপতির ছবি ছিল, এগুলো হঠাৎ করে এক রাতের মধ্যে সরিয়ে ফেলা হয়। রাষ্ট্রপতি বলেন, এতে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যায়। মানুষজন ভাবতে পারে রাষ্ট্রপতিকে হয়তো সরিয়ে দেওয়া হচ্ছে। আমি খুব অপমানিত বোধ করেছি। শাহাবুদ্দিনের বলেন, তিনি ছবি সরিয়ে ফেলার বিষয়ে মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রয়টার্স লিখেছে, রাষ্ট্রপতির এমন মন্তব্যের বিষয়ে তারা ইউনূসের প্রেস অফিসের কাছে বক্তব্য জানতে চেয়েছিল, কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। মোহাম্মদ আব্দুল হামিদের উত্তরসূরি শাহাবুদ্দিন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি। তিনি চুপ্পু নামেই বেশি পরিচিত। ইত্যাদি ইত্যাদি মূল বিষয়টা ছিল এটা। তারপর তার বায়োগ্রাফি আছে এখানে। জি, আমার ধারণা এখন এই বক্তব্যের মধ্য দিয়ে আমি এতক্ষণ যেটা বলেছিলাম সেগুলো বিস্তারিত দর্শকরা জানতে পারলেন। তো দেখেন, এই যে মহামান্য রাষ্ট্রপতিকে যেই ধরনের অপমান করা হলো এবং তিনি যেই অভিযোগটি উত্থাপন করলেন জনসম্মুখে, দীর্ঘ বিরতির পর, দীর্ঘ সময় সহ্য করার পর, ফলে সরকারের দায় পড়ে গেছে। বিশেষ করে প্রধান উপদেষ্টা 7 মাসও দেখা করেননি। এই 7 মাসের মধ্যে উনি বিদেশ গিয়েছেন কিনা, রীতি অনুযায়ী, রেওয়াজ অনুযায়ী, স্বচ্ছতা ও জবাবদিহিতার কথা ডক্টর ইউনূস সাহেব বলেন কথায় কথায়। জবাবদিহিতার জায়গা থেকে যেহেতু পার্লামেন্ট নেই, ফলে তিনি বাউন্ড টু রাষ্ট্রপতির কাছে বিদেশ সফর করে বলার জন্য।